আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে আমরা বাংলাদেশের বাইরে যারা আছি তাদের জন্যে আমরা সবাই এই মক্কা মদিনা বা সৌদি আরবের নিয়মে আমরা রোজা এবং ঈদ করি। সেই সুবাদে আজকে আমাদের ঈদের দিন। আগামীকালকে যারা বাংলাদেশে আছেন তাদের কালকে আগামীকালকে ঈদ। তো প্রথমে আপনাদেরকে জানাচ্ছি ঈদ মুবারক। কালকে কুরবানির দিন, বাংলাদেশি কুরবানির দিন। যারা বাংলাদেশে আছেন তাদের জন্য সতর্কতামূলক এক দুইটা কথা বলে আমি আমার মূল ভিডিওতে চলে যাব। সেটা হচ্ছে কুরবানির রক্ত অবশ্যই ভালোভাবে পরিষ্কার করবেন। এটা হচ্ছে প্রথম শর্ত। আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই ইমানের অঙ্গ, এটা আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, এবং সেটা শুধু জানলে হবে না, সেটা বাস্তবায়নও রাখতে হবে আমাদের কারণে, যেন আজকের পরে কালকে যেন আবার নাকি রক্তের পচা দুর্গন্ধ যেন না লাগে সেদিকে খেয়াল রেখে আমাদের কুরবানি করতে হবে। এবং কুরবানি করার সময় অবশ্যই যার যার সচেতনতা অবলম্বন করবেন। গরু জবাইয়ের সময় অনেক সময় অনেক বড় ধরনের বিপদ ঘটে, সেগুলি কি খেয়াল রাখবেন। এবং গরু কাটার পর আমরা তো সবাই মানে রেগুলার গরু জবাই করি না বা গরু কাটি না, শখের বসে আমরা সবাই কাজ করি ঈদের দিন। তো সেক্ষেত্রে সবাই অবশ্যই ওই দিক বিবেচনা রাখবেন, খেয়াল রাখবেন যাতে নিজের কোনো ক্ষয়ক্ষতি না হয়, সেদিকে খেয়াল রাখবেন। তো আমি ঈদ নিয়ে, ইমান নিয়ে, কোরবানি নিয়ে যাচ্ছি, বেশি কিছু বলতে চাই না। আমি যতটুকু জানি আপনাদেরকে বলার চেষ্টা করছি, সচেতনতামূলক দুইটা কথাই বললাম। তো এবার চলে যাচ্ছি মূল ভিডিওতে। মূল ভিডিও হচ্ছে পর্তুগালে D1 ভিসার নতুন যে নীতি প্রণালী সেটা হচ্ছে কি, D1-এ মানে আমি অনেক অ্যানালাইসিস করছি, যার জন্য আমি একটু সময় বেশি নিচ্ছি আপনাদেরকে। আমি প্রত্যেক সপ্তাহে চেষ্টা করি শুক্রবার দিন ভিডিও দিতে। আমি গত শুক্রবার দিন ভিডিও দেই নাই, এই শুক্রবারে আবার দিচ্ছি। তার কারণ হচ্ছে একটাই, আমি একটু বিষয়টা একটু ভালোভাবে বিশ্লেষণ করছি। যেমন যারা D1 বিষয়টা নিয়ে একটু বিশ্লেষণ করলাম। D1-এ একটা হচ্ছে বারকোড নিয়ে, একটা হচ্ছে বারকোড ছাড়া D1। এখন বর্তমানে দুইটাই চলতেছে। বাংলাদেশ থেকে যারা বর্তমানে পর্তুগাল আসতেছে তাদের বিশেষ স্টাফিং হচ্ছে, কারোরটায় D1 ক্যাটাগরিতে বারকোড থাকে এবং ওটার মধ্যে বারকোড থাকে না। এটা নিয়েই এখন দ্বন্দ্ব চলতেছে, মানে মতবিরোধ চলতেছে। D1-এ থাকে হচ্ছে, D1-এর যে বারকোড যেটা দেওয়া থাকে সেটার মধ্যে হচ্ছে আপনি সরাসরি আসবেন বারকোডে, আপনার যে বারকোডে যে ডেট আপনি সার্চ করলে যে ডেট পাবেন সেই ডেট অনুযায়ী ফিঙ্গার দিতে যাবেন। আপনার যা ডকুমেন্ট আপনি তার মধ্যে রেডি করতে পারেন সেগুলো নিয়ে যাবেন। আর যদি আপনি ডকুমেন্ট ছাড়াও যান, শুধু পাসপোর্ট নিয়ে যান, তাহলেও D1-এর ক্ষেত্রে আপনার ফিঙ্গার নিবে এবং আপনাকে 10 দিন সময় দিবে, 10 কর্মদিবস দিবে বাকি ডকুমেন্টগুলি সাবমিট করার। ওই ক্ষেত্রে আপনি যদি বলেন যে আমি তো মাত্র আসছি, এসে ফিঙ্গার দিলাম, 5-7 দিন বা 10 দিন হয়েছে, আমি সব ডকুমেন্ট সাবমিট করতে পারতেছি না, আমার কাছে সব ডকুমেন্ট নেই, আমাকে 1 মাস সময় দিতে হবে, বা একটু বেশি চাইলেন ওনারা 30 দিন কর্মদিবস আপনাকে দিবে, সর্বোচ্চ 30 দিন। তো তার মধ্যে আপনাকে সব কাগজপত্র রেডি করে সাবমিট করতে হয়। তো এটি হচ্ছে যাদের ভিসায় বারকোড থাকে তাদের ক্ষেত্রে হচ্ছে এই নীতি। আর যাদের ভিসায় বারকোড নাই তারা কি করবেন, প্রশ্ন হচ্ছে এখন এটা। দেখেন, আপনারা বিভিন্ন নিউজে দেখতেছেন বর্তমানে পর্তুগাল থেকে 33,000 লোককে তারা কান্ট্রি লিভ, মেইল বা পেপার ধরিয়ে দিয়েছে অলরেডি, তারা এদেশ ছেড়ে চলে যেতে হবে। তো সেই ক্ষেত্রে সরি, আসলে আমি একটু অসুস্থ, এদিকে ওয়েদারটা একটু প্রবলেমের কারণে আমার জ্বর ঠান্ডা হয়ে গেছে আবারও। তার জন্য আমার কথা আবার কণ্ঠ একটু ব্যতিক্রম বোঝা যাচ্ছে, আমার একটু অসুবিধা হচ্ছে কথা বলতে। তারপর আমি অনেকগুলি তথ্য কালেক্ট করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি। তো প্রশ্ন হচ্ছে, যাদের বারকোড নাই, যারা চলে আসছেন বা চলে আসবেন, তারা কি করবেন? তাদের করণীয় বলতে বর্তমানে এই সিচুয়েশনে তেমন কিছুই নাই। ওয়েট করতে হবে। যারা চলে আসছেন এখানে 3 মাস, 6 মাস, 8 মাস, ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে, তখন কি করবেন? তো আমি এই বিষয়ে আপনাদেরকে আরও বিস্তারিত জেনে বলবো। কিন্তু আমি যতটুকু জেনেছি বা বুঝেছি যে একটা নির্দিষ্ট সময়ে মেইল আসে, অটোমেটিক্যালি একটা মেইল আসে। কারো সেটা 3 মাসও আসতে পারে, কারো 6 মাসও আসতে পারে, কারো 8 মাসও লাগে। 8 মাস হয়ে গেছে এমন অনেক লোক আছে যারা D1-এ আসছে, যাদের ভিসার মধ্যে বারকোড নাই,
কিন্তু 8 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো মেইল আসে নাই। তারা এখানে উকিল ধরার চেষ্টা করতেছে। মানে আমি যতটুকু আপনাদেরকে তথ্য পাওয়ার, কালেক্ট করার 2 সপ্তাহের মধ্যে 15-17 দিনের মধ্যে যতটুকু পারছি ততটুকু কালেক্ট করে আপনাকে দিচ্ছি। আপনারা আমার ভিডিওতে হয়তোবা আজকের ভিডিওতে পুরোপুরি তথ্য পাবেন না, কিন্তু চেষ্টা করব যতটুকু পেয়েছি আপনাদের মাধ্যমে তা আপনাদের কাছে তা আমার মাধ্যমে পৌঁছে দেওয়ার। তো অনেকেরই আছে যাদের ভাগ্য ভালো। তবে এখানে একটা কথা আছে, যারা D1 এ আসছেন, যাদের বারকোড নাই, এবং যারা যেই কোম্পানির ওয়ার্ক পারমিট নিয়ে এখানে আসছেন, আমার কথাটা খেয়াল করবেন, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। যারা এই দেশে যেই কোম্পানির ওয়ার্ক পারমিটে পর্তুগালে আসছেন, আসার পর আপনার ভিসাতে বারকোড নাই, কিন্তু আপনি ওই কোম্পানিতেই কাজ করতেছেন, যেই কোম্পানিতে আপনার ওয়ার্ক পারমিট উঠার পর ভিসা আপনার পাসপোর্টে লাগছে, এবং আপনি সেই কোম্পানিতে গিয়ে কাজ করতেছেন, তাদের জন্য এটা সহজ। তাদের জন্য 3 থেকে 6 মাসের মধ্যে একটা মেইল চলে আসে। সেই মেইল অনুযায়ী আপনি যাবেন, আপনার ডকুমেন্ট নিয়ে যাবেন, তখন আপনাকে তারা একটা সিস্টেমে আগিয়ে নিয়ে যাবে। অনেক সময় হয়তো ফিঙ্গার নেয়, অনেক সময় হয়তো আপনাকে আবার নতুন করে একটা ডেট দিয়ে দেয়। কিন্তু যারা ওই D1 বিষয়ে আসছেন, যাদের বারকোড নাই, তারা যদি ওই কোম্পানিতে না যান, ওই কোম্পানিতে না যাওয়ার পরে আপনার অন্য কোথাও কাজ করেন বা না করেন, বা টাকা দিয়ে কন্ট্রাক্ট কিনে কন্ট্রাক্ট চালান, বা ট্যাক্স পে করতেছেন, তাদের জন্য বিষয়টা একটু জটিল। কারণ এখানে প্রত্যেকটা জিনিসই অনলাইন ভিত্তিক। তারা সব কিছু চেক করতে পারে যে আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, আপনি D1 এ আসছেন, আসার পরে আপনার যে কন্ট্রাক্ট, আপনার যে নামে ভিসাটা আসছে, আপনি এখন কী করতেছেন, কোথায় কাজ করতেছেন, আপনার সোশ্যালে কী ঢুকতেছে, কী না ঢুকতেছে, কোন কোম্পানি থেকে ঢুকতেছে, সব কিছুই কিন্তু ওরা অ্যানালাইসিস করে। এবং এই জন্যেই বর্তমানে একটু সময় বেশি যাচ্ছে। যারা ফিঙ্গার দিতেছেন বা ফিঙ্গার দিবেন, তাদের একটু সময় বেশি নিচ্ছে বা বেশি যাচ্ছে। তো আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট, চেষ্টা করবেন সবাই D1 এ আসার এবং D1 এ বারকোড সহ আসার। যারা বারকোড সহ না আসতে পারবেন, তাদের জন্য একটু বিষয়টা একটু ক্রিটিক্যাল। প্রথমত তো যারা ভিসায় আসছেন, যাদের ভিসা মেয়াদ শেষ হয়ে যাবে, এর ভিতরে যদি আপনার মেইল না আসে, তখন যদি আপনার পুলিশে ধরে, আপনি কি দেখাবেন? আপনি যে লিগেল এখানে কি দেখাবেন? এটা কিন্তু একটা চিন্তার বিষয়, এটা চিন্তা করতে হবে আপনাকে। এবং দ্বিতীয়ত আপনি এখানে আসবেন 18 লাখ টাকা, যে বেচারা D1 এ বারকোড সহ আসতেছে, সে 18 লাখ টাকা দিয়ে আসতেছে, 20 লাখ টাকা দিয়ে আসতেছে, কেউ 14-15 লাখ, কেউ 22 লাখ টাকা দিয়ে আসতেছে এখানে। এটা ভাই যে যার মতো করে ব্যবসা করতেছে। সে সেটা ফিঙ্গার দিয়ে দিবে, টেনশন ফ্রি। কোনো কাগজ ফালতু থাকলে কাগজ জমা দিবে। 2 মাস আপনার ফিঙ্গার হয়ে গেছে, আপনার কাছে একটা পেপার আসছে, এই পেপারটা দিয়ে আপনি চলতে পারবেন এখানে। মানে কথা, চলতে তো সবাই পারে, কিন্তু এটা থাকলে আপনার মনে সাহস থাকবে, আমার একটা পেপার আছে, আমাকে পুলিশ ধরলে আমি দেখ আমি ফিঙ্গার দিয়ে ফেলেছি, আমি কার্ডের জন্য ওয়েট করতেছি, দ্যাটস ইট। কিন্তু যারা বারকোড ছাড়া আসবেন, যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে, তারা পুলিশে কী দেখাবেন? মেইল আসে নাই, আপনি কোনো আইমাতে যান নাই, আপনার কোনো ডকুমেন্ট নাই, আইমা থেকে কোনো আপনাকে অথরাইজেশন কোনো পেপার আপনাকে দেয় নাই, আপনি তখন কি দেখাবেন? কারণ বর্তমানে পর্তুগাল খুব কঠিন সময় চলতেছে এখন। আমরা যারা আছি, আমাদের কার্ড আছে, ডকুমেন্ট আছে, সব কিছু আছে, আমরা প্রপার কাজ করতেছি, প্রপারলি ট্যাক্স দিতেছি, আমরাও মাঝে মধ্যে এইসব বিষয় নিয়ে চিন্তা করি যে ইন ফিউচারে আমাদের উপরে তার কোনো ইফেক্ট আসে কি না। তো আপনারা যাই করেন, যেটাই করেন, একটু ভেবে চিন্তে কাজ করবেন। ইউরোপ মানে স্বপ্ন, ইউরোপ যেতে হবে, ইউরোপে করতে হবে। ইউরোপ আসলে ভাই ভিডিওতেই সুন্দর। বাস্তবতায় আসেন, কাজ করেন, বুঝতে পারবেন যে কাজ কতটা হার্ড। ইউরোপের স্বপ্নগুলি তখন দেখবেন যে বৈশা এমন কেউ নাই যারা ইউরোপে এসে না কাঁদছে। যারা ওই যে ভাই আছে বা বড় মানে নিজের কোনো আত্মীয় স্বজনের কাছে এসে ব্যাকগ্রাউন্ড পায়ে গেছে, থাকতে পারতেছে, খাইতে পারতেছে, টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা নাই, আচ্ছা 2 মাস না হোক 4 মাস পরে কাজ হবেই না, সমস্যা নেই, থাকা খাওয়ার জায়গা আছে, তাদের জন্য ইউরোপই। আর আমরার মতো যারা আছে, যারা এসে নিজের জায়গাটা নিজে তৈরি করতে হবে, তাদের জন্য অনেক কাঠফই পুরাতে হবে। আপনাকে মনোবল শক্ত করে আসতে হবে। শখ করে ইউরোপে আসলে আপনার ভবিষ্যৎ আপনি এখানে শেষ করে ফেলাবেন, আপনার জীবন এখানে শেষ হয়ে যাবে। আসবেন, স্বপ্ন নিয়ে আসতে হবে, এবং মনে কঠোর একটা মানে একটা কথায় আছে না, আপনার ভিতরে একটা প্রত্যয় স্থির করে আসতে হবে যে না না, আমি ইউরোপ যাচ্ছি, যত পরিশ্রমী হোক করব। দিন শেষে একটা সময় শেষে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অশেষ রহমতে আমরা সফলতায় পৌঁছাবো। ওই টার্গেটে আপনাকে আগাইতে হবে। আল্লাহর উপর ভরসা রেখে মা বাবার দোয়া নিয়ে আগাইতে থাকেন,
আল্লাহ আপনাদেরকে আমাদেরকে সবাইকে যেন সফল করে, সবাই যেন সুস্থ থাকতে পারি। আমরা সবাই এই একে অপরকে দোয়া করব। আজকে এই পর্যন্তই। আমি আপনাদেরকে আরও এই বিষয়ে আরও বিস্তারিত গভীর থেকে জেনে বুঝে তারপর আপনাদেরকে জানাবো। আপনারা সেই পর্যন্ত আমার সাথে থাকেন, আমার ভিডিওটা দেখেন, আমার ভিডিওতে লাইক করেন, কমেন্ট করেন, যদি কিছু বলার থাকে আমাকে জিজ্ঞাসা করেন। আর যারা কমেন্ট করতেছেন তাদেরকে আমি ঠিকভাবে উত্তর দিতে পারি না ঠিক সময়ে, সেজন্য আমি দুঃখিত। কারণ আমিও এখানে কাজ করি ভাই, কোনো না কোনো একটা কাজ করি, যেহেতু সেক্ষেত্রে আমাকেও টাইম শিডিউল মেনে চলতে হয়। তো সেই জন্য আমি দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত যে আমি ঠিক টাইমে আপনাদের উত্তর দিতে পারি না। সেই কারণে আমি অসুস্থ, আমার জন্য দোয়া করবেন। আমিও আমার যারা ভিডিও দেখেন বা ভিডিও না দেখেন, যারা দেশে আছেন, দেশের বাইরে আছেন, আমার যারা মুসলিম ভাই বোন আছেন, মুসলিম হিসেবে আমার যারা আছেন, তাদের সবার জন্য আমিও দোয়া করি। আমার আল্লাহ যেন তাদের সবাইকে হেফাজত করে, সকল বিপদ আপদ থেকে রক্ষা করে, সুজ্ঞান সুবুদ্ধি দান করে, আবেগের বশে যেন মানুষ না চলে। আল্লাহ হাফিজ।